এই ভিডিওটাতে অনেক কিছু বলার আছে। যেমন ধরো, ফুটবল আগে কেমন ছিল, ফুটবল এখন কেমন চলছে, আর ফুটবল এর আগে কেমন হতে চলেছে। তো সেই পুরো সিচুয়েশন নিয়ে একটা কথা বলার আছে আমার। দেখো, একটা পিরিয়ড ছিল ওই ঠিক 2000 সালের পর থেকে, যেই সময়টাতে এসি মিলান, ইন্টার মিলান এরা ডাউনে যাচ্ছিল। এই দুটো ক্লাব সবার টপে ছিল তখন, সব থেকে বেশি পয়সা ছিল, আর ফুটবলটাও ওখানেই হতো। তারপরে যারা পিকে এলো সেটা হলো বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ, আর এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল। তো এই ক্লাবগুলো পিকে ছিল 2000 কত অবধি, এই 15 অবধি এরা পিকে ছিল। তারপরে 15-র পর থেকে এদেরও শুরু হয় ডিক্লাইন। কারণটা একটাই, ইউনাইটেডের কথা বাদ দাও, ইউনাইটেডে ওরা কনস্ট্যান্টলি আপ ডাউন করেছে, কিন্তু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার হালটাকে ধরেছিল পুরোপুরি কিন্তু মেসি আর কার ওপর, রোনাল্ডোর ওপর ছিল। রোনাল্ডো ছাড়লো, মেসি ছাড়লো, এই ক্লাবগুলোর ডিক্লাইনে চলে গেল। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি, তারপর থেকে আমরা কাদেরকে টপ দেখতে পেয়েছি। খুব সত্যি বলতে গেলে তিনটে ক্লাব, রিয়াল মাদ্রিদ তো টপে ছিল, টপে রয়ে গেছে টুকটাকভাবে কোনো না কোনোভাবে। ম্যানচেস্টার সিটি উঠে এসেছে, আর তারপরে এসেছে বায়ার্ন মিউনিক। তো এই তিনটে টিমকে আমরা দেখেছি সুপ্রিম কন্টেন্ডার, যারা পাওয়ারফুল, তিনটে তিনটে টিম। এরপরে মানে 2024-25 এরা থেকে এখন থেকে 10টা বছর, সরি, এখন থেকে 10টা বছর তোমরা লিখে নাও যে রিয়াল মাদ্রিদ সবেতে টপ, এভরিওয়্যার। বায়ার্ন ওই জায়গাটা হোল্ড করতে পারবে না, বায়ার্নের একটা ছোট ফেজ ছিল। ম্যানচেস্টার সিটি জানি না কি করবে, বার্সেলোনাও পারবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, সবাই না একটা অ্যাভারেজ জায়গা থাকবে, আপ ডাউন, মানে 2, 3, 4, 5 এই যে লেভেলগুলো, এগুলো আশেপাশে থাকবে, কিন্তু একটা অন্যদের থেকে অনেক উঁচুতে থাকবে। দ্যাট এক ইজ রিয়াল মাদ্রিদ। এই কথাটা কেন বলছি, ভিনিসিয়াস যে নিজে প্রাইমে ঢুকে গেছে, এমবাপে প্রাইমে, রড্রিগো প্রাইমে, বেলিংহাম তো জাস্ট 20 ইয়ার্স ওল্ড, মানে টপ নচ দেখতে পাচ্ছ। এই চারটে প্লেয়ার, এই চারটে প্লেয়ারের মধ্যে সামনের 5টা ব্যালন্ডিয়ারের মধ্যে, 5টা যে পরপর বছর আসবে তার মধ্যে তো 5টা ব্যালন্ডিয়ার এই চারজনের মধ্যে কেউ না কেউ পাবে ঠিক প্রত্যেকবারে। হালান্ডের চান্স থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এমবাপে, ভিনি এরাই পাবে, বেলিংহাম, এরম প্লেয়ারগুলো। হ্যাঁ, এমবাপে এলে বেলিংহামের গোল স্কোরিং রেটটা একটু কমবে হয়তো, মানছি আমি, কিন্তু তাও বেলিংহাম যে ধরনের দেখাচ্ছে পারফরমেন্স, ওই পাবে 100%, আমি বলে দিচ্ছি, এটা লিখে রাখো। সেটা নয় গেল, তারপরের 5 বছর, আজ থেকে 5 বছর পরে তখন গিয়ে প্লেয়ারদের এজ কিরাম থাকবে। কিলিয়ান এমবাপে ধরে নাও 28-29, জুড বেলিংহাম 25, ভিনি 28, এরম জায়গায় বয়সগুলো থাকবে, তখন ওরা প্রাইম। আবার 5 বছর ধরে না ওদের কাছেই আসছে, কারণ এমন কোনো প্লেয়ার কেউ উঠে আসবে না যে রোনাল্ডো মেসির মতো হুট করে হয়ে যাবে, এরম প্লেয়ার আসে না হুট করে। ভেবো না যে কনস্ট্যান্ট একটা প্লেয়ার পেতেই থাকবে, আপস ডাউনস থাকবে। আমি এটাও বলছি না যে পরপর এমবাপে পেতেই থাকবে, না, এদের মধ্যেই কেউ পাবে, কারণ এদের মধ্যেই কেউ না কেউ পারফর্ম করবে। হালান্ড আছে একটা, বললাম, লামিন ইয়ামাল একটা ফিউচার ব্যালন্ডার কন্টেন্ডার হতে পারে, প্রমিসিং জিনিসটা। কিন্তু রিয়াল মাদ্রিদ যে ধরনের টিম বের করে আনছে, আলফনসো ডেভিসকে আনার চেষ্টা করছে, তারপর ব্রাহিম ডিয়াজ ভালো খেলছে, এই ধরনের প্লেয়ারগুলো, চুয়ামেনি, আচ্ছা আর কি আছে, নামটা কি, কামাভিঙ্গা, এই ধরনের প্লেয়ার আছে ওদের কাছে। তো এরপরে কি করে অন্যান্য টিমরা ভাবতে পারছে তাদের প্রজেক্ট নিয়ে, মানে আমি তো বলবো যে বার্সেলোনা ফ্যান আমি, আমি ভয় পাচ্ছি, সিরিয়াসলি ভয় পাচ্ছি। আমি যদি আমার ডিফেন্সিভ লাইন আপ দেখি এখন, আমি বিএসিকে বাদ দিলাম, আমি লেফট ব্যাকে আপাতত আপাতত এখনের জন্য ক্যান্সেলোকে ধরে চলছি। ক্যান্সেলো, কুন্ডে, আরাউহো, ক্রিস্টেনসেনকে হয়তো বেঁচে দেবে এই সিজনে। আর রাইট ব্যাকেতে কাকে রাখবো, রাইট, কুন্ডে, আরাউহো, ক্রিস্টেনসেনকেই ধরছি, আমি এদেরকে ধরছি। এই ব্যাক লাইনটা যথেষ্ট ভালো, স্টেবল, যথেষ্ট কেপেবল, কিন্তু আমি তোমাকে বলছি, যদি টপ 4টে অ্যাটাকার, ভিনি, রড্রিগো, এমবাপে, বেলিংহাম, এরকম 4টে প্লেয়ার হয়, কন্টেন করা এদেরকে না, এদের পাওয়ারটাকে খুব কঠিন এই ডিফেন্স লাইন আপের জন্য। হয়তো ফ্র্যাঙ্কি ডিয়ং যদি চলে যায়, এরা কিমিচকে আনবে, বা কিমিচকে যদি না আনতে পারে জুবিমেন্ডিকে আনবে। ধরো ফ্র্যাঙ্কি ডিয়ং রয়ে গেল, ফ্র্যাঙ্কি প্লাস জুবিমেন্ডি যদি খেলে,
তাও আমার মনে হয় না এই টিমটাকে কন্টেন করা বা এই অ্যাটাকিং ফোর্সটাকে, ব্রুটাল ফোর্সটাকে কন্টেন করা এতটা ইজি হবে আমার মনে হচ্ছে না। আর আমি দেখতে পাচ্ছি না কোনো প্লেয়ার বা কোনো টিম যারা এতটা প্রমিসিং করবে, মানে ওদের সাথে কম্পিট করার মতো। দেখো সেকেন্ড পজিশনটা আমি দেখতে পাচ্ছি ম্যানচেস্টার সিটি আপাতত ধরেই থাকবে থাকবে, কিন্তু কতদিন ওরা টপ সাইনিংগুলোকে বের করে আনবে সেটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। যেমন ধরো এখন হালান্ড আছে, বা বলতে পারো এখনই ম্যানচেস্টার সিটি টিমটা ইন এ ডিক্লাইন, মানে কেডিবি চলে যাওয়ার পরে ওই জায়গাটাতে ওই রকমভাবে বলটাকে কন্ট্রোল করে অ্যাটাকিং মিডফিল্ডে, ঠিক আছে, বল একটা অসাধারণ থ্রু বের করে আনা, এরকম প্লেয়ার আবার আনাটা কিন্তু কঠিন, হঠাৎ করে উঠে আসবে না, তৈরি করতে হবে। কেডিবি কিন্তু একদিনে কেডিবি হয়নি, টাইম আফটার টাইম রোগড়ে রোগড়ে ঘষে 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 কেডিবি হয়েছে। তো হালান্ড ওয়াজ ডিফারেন্ট। হালান্ড একটা, আমি একটা সিম্পল কথা তোমাদের বলতে চাই, কিলিয়ান এমবাপে ইজ ফার বেটার প্লেয়ার দ্যান হালান্ড। হালান্ড হ্যাজ ফিজিক্যাল স্ট্রেংথ, ও গোল করতে পারে, দ্যাটস ইট, দ্যাটস ইট। কিন্তু কিলিয়ান এমবাপে রাইট উইং, লেফট উইং, অ্যাটাকিং মিডফিল্ড, সেন্টার ফরওয়ার্ড, ক্রিয়েট করতে প্লে সেটাও পারে, ঠিক আছে, একটা ফ্লেক্সিবল প্লেয়ার, একটা পারফেক্ট কমপ্লিট ফুটবল প্লেয়ার। বাট হালান্ড কিন্তু তা না। আমি হালান্ডকে প্রায়োরিটি কখনোই দেবো না এমবাপের পাশে। এমবাপে ইজ ফার মোর সুপিরিয়ার গাইস, মানে এখানে কোনো কোয়েশ্চেন আসতেই পারে না। তো হালান্ড ইজ এ গুড প্লেয়ার বাট এমবাপে লেভেল নয়। তো ম্যানচেস্টার সিটি কখনোই এই রিয়াল মাদ্রিদ টিমের সাথে পেরে উঠবে বলে রিসেন্ট ইয়ার্সে আমার মনে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, একমাত্র এখানে কিছু যদি হয়, আমার ভরসা একটা জায়গাতেই, দ্যাট ইজ লামাসিয়া। লামাসিয়া এমন একটা জায়গা যেখানে ফুটবলকে না গ্রামারের মতো করে শেখানো হয়, ফুটবলে গ্রামার শেখানো হয় অ্যাকচুয়ালি। আর রিয়াল মাদ্রিদের স্টাইল অফ প্লেকে ব্রেক করার ক্ষমতা একমাত্র লামাসিয়াই রাখে। আর কি বলবো এখান থেকে। আর সব থেকে বড় কথা কি জানো তো, রিয়াল মাদ্রিদের এই টিমটা না মেড, তৈরি করা। আমি বেলিংহাম আর এমবাপেকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো না রিয়াল মাদ্রিদে এনে তৈরি করা। তুমি রড্রিগোকে দেখো, ভিনিকে দেখো, এখানে এনে তৈরি করা। এরা কিন্তু তৈরি হয়ে আসেনি। আর নিচে কারা আছে, ক্রুস, ঠিক আছে, চুয়ামেনি, এরা সব প্লেয়ারগুলো তৈরি হচ্ছে এখানে এসে। চুয়ামেনিকে আগে কেউ চিনতো না, নাকি কামাভিঙ্গাকে চিনতো, কেউ চিনতো, বেলিংহামকে কিন্তু লোকে চিনতো, আমি বলছি তো বেলিংহামকে চিনতো। তো রিয়াল মাদ্রিদের এই টিমটাকে ভয় পেতে হবে আমাদেরকে। বার্সেলোনার তো হুট করে কিছু হবে না, হঠাৎ করে বার্সেলোনা অসাধারণ কিছু করে দেবে না, এটা আমার নিজের ওপর দৃঢ় বিশ্বাস, বার্সেলোনার ওপর দৃঢ় বিশ্বাস, হবে না কিছু। কিন্তু আলটিমেটলি হবে, যদি পারে কেউ সেটা বার্সেলোনাই পারবে। কারণ লামাসিয়া এমন একটা জায়গা যেখান থেকে ওয়ান্ডার্স উঠে আসতে পারে, উঠে এসেছে আগে আমরা দেখেছি। সেটাই একমাত্র ক্ষমতা বার্সেলোনারই আছে। এছাড়া এই টিমটা একটা জেনারেশন ধরে নাও, আবার 10-15টা বছর টেনে দেবে রিয়াল মাদ্রিদ। দ্যাটস ইট। আর কি বলবো, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে বলো। বাই।